পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর আমাদের পৃথিবীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ গতি এবং এই পরিক্রমণ গতির পার্ট 3 সম্পর্কে আজকে আলোচনা করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা সূর্য এবং একটা পৃথিবীর উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে মুখ করে হেলে অবস্থান করে তখন তাকে বলা হয় উত্তরায়ণ, এবং যখন পৃথিবীর যার অক্ষ যার দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে মুখ করে হেলে অবস্থান করে তখন তাকে বলা হয় দক্ষিণায়ন। তারপরের ভিডিওতে অর্থাৎ পৃথিবীর তাপমণ্ডল ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা পৃথিবী এবং সূর্য থেকে যখন পৃথিবীর উপরে ভাগে এসে আলো পড়ছে তখন পৃথিবীর এই যে মকরক্রান্তি রেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধের 23.5 ডিগ্রিতে যে মকরক্রান্তি রেখা এবং উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখা, এই যে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। তার পাশাপাশি দেখেছিলাম যখন সূর্য এই মকরক্রান্তি রেখার ওপর কিরণ দেয় অর্থাৎ মকরক্রান্তি রেখার ওপর যখন সূর্য থাকে একবার সূর্য এই কর্কটক্রান্তি রেখার ওপরে যায়, অর্থাৎ সূর্য একবার এখানে থাকে, আবার কর্কটক্রান্তি রেখা থেকে সূর্য একবার এই স্থানে চলে আসে। এইভাবে আমাদের সূর্য একবার কর্কটক্রান্তি রেখার থেকে মকরক্রান্তি রেখা, আবার মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার ওপর প্রবেশ করে। এখন আমরা এই জায়গাটা সম্পর্কে আলোচনা করব। এখানে বিভিন্ন তারিখ দেওয়া রয়েছে এবং তারিখগুলো কখন কিভাবে হচ্ছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে যখন দেখো একটা সূর্য এবং একটা পৃথিবী আর একটা পৃথিবী, এবার দেখো পৃথিবীর অক্ষ হলো এটা, আর পৃথিবীর অক্ষটা 23.5 ডিগ্রি করে হেলে অবস্থান করছে। এই স্থানের অক্ষ সূর্যের দিকে হেলে অবস্থান করছে, যার জন্য তো এই যে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ সূর্য এই স্থানে অবস্থান করছে। অতএব আমরা বলতে পারি সূর্য এখন এই কর্কটক্রান্তি রেখার ওপর অবস্থান করছে। আবার যখন এই পৃথিবী ঘুরে এই স্থানটায় চলে আসছে তখন এই যে সূর্য অর্থাৎ এই যে সূর্য মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে, কেননা দেখো এই যে অক্ষটা সূর্যের দিকে মুখ করে অবস্থান করছে। তাহলে এখন আমরা এই সিচুয়েশনে অর্থাৎ যখন পৃথিবী এই স্থান থেকে এই স্থানে যাচ্ছে তখন আমরা দেখলাম এই একটা পৃথিবীর যে কর্কটক্রান্তি রেখা আর এই স্থানে যে মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার ওপরে যাচ্ছে। আবার যখন আমরা এই স্থানটায় দেখছি অর্থাৎ পৃথিবী যখন ঘুরে তার সূর্যের বাঁ দিকে চলে আসছে তখন দেখা যাচ্ছে এই যে মকরক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার ওপর আগে সূর্য ছিল, তাহলে এই মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার ওপর দেখো এই স্থানটায় চলে এসেছে। তাহলে যখন পৃথিবী এই স্থান থেকে এই স্থানে আসছে তখন সূর্য মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার উপরে চলে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, এই পজিশনটা যখন হচ্ছে তখন হলো কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার উপরে যাচ্ছে। আবার এই পজিশনটায় যখন পৃথিবী এক পাশ থেকে অর্থাৎ এই যে পূর্ব দিক থেকে যখন ওই পশ্চিম দিকে যাচ্ছে তখন একবার মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার উপরে যাচ্ছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যখন একটি সূর্য এবং একটা পৃথিবী এবং এই স্থানে একটা পৃথিবী যখন এই যে অক্ষটা পৃথিবীর দিকে হেলে অবস্থান করছে তখন এই স্থানে অর্থাৎ এই 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, এবং পৃথিবী যখন ঘুরে তার কক্ষপথে ঘুরে এই স্থান থেকে এই স্থানে যাচ্ছে তখন এই যে পৃথিবীর অক্ষ অর্থাৎ দক্ষিণ গোলার্ধের অক্ষটা সূর্যের দিকে মুখ করে অবস্থান করছে এবং এই মকরক্রান্তি রেখার ওপর সূর্য তার লম্বভাবে কিরণ প্রদান করছে। তাহলে দেখো আমরা এই যে যখন এই স্থান থেকে অর্থাৎ এই স্থান থেকে যখন এই স্থানে যাই তখন আমাদের এখানে 6 মাস সময় লাগে। তাহলে এই স্থানে আমরা কি দেখেছিলাম যে একবার মকরক্রান্তি রেখা একবার এই যে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য অবস্থান করছে, সূর্য একবার এই স্থান থেকে এই স্থানে অর্থাৎ মকরক্রান্তি রেখার ওপরে আসছে 6 মাস ধরে। আবার যখন এই স্থান থেকে এই স্থানে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে মকরক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছিল, এখন এই স্থানে অর্থাৎ যখন এই স্থান থেকে ঘুরে যখন এরকম জায়গায় এলো তখন এই কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, যার জন্য তো দেখা যাচ্ছে আগে এই স্থান থেকে এই স্থানে যখন যাচ্ছে তখন মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তিতে রেখাতে আলো দিচ্ছে। আবার দেখো এই স্থান থেকে যখন এই স্থানে যাচ্ছে তখন 6 মাস সময় লাগছে। তাহলে আমরা কি বলছি, এইখানে যখন একটা পৃথিবী রয়েছে এবং এইখানে যখন সূর্য রয়েছে এবং এই মকরক্রান্তি রেখার উপর সূর্য যখন লম্বভাবে কিরণ দিচ্ছে তখন এই স্থানে যাতায়াতের সময়
তখন এই মকরক্রান্তি রেখা থেকে সূর্য একবার কর্কটক্রান্তি রেখার উপরে চলে গেল। তাহলে এটার ক্ষেত্রে 6 মাস সময় লাগছে। তাহলে দেখা যাচ্ছে যে এই পজিশনে 6 মাস সময় লাগছে, আর সাথে সাথে ঘটছে কি কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার ওপর সূর্য যাচ্ছে এবং এটা 6 মাস সময় লাগছে। আবার এই স্থান থেকে যখন এই স্থানে যাচ্ছে তখন মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে, মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে এবং এটার জন্য 6 মাস সময় লাগছে। যার জন্য তো এই যে একটা পরিক্রমণ, এই পরিক্রমণের জন্য টোটাল 12 মাস সময় লাগে। এখন দেখো সময় জানবো যে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের জন্য এবং এই যে পৃথিবীর যে পরিক্রমণ অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে এবং একবার পৃথিবীর যে সূর্যের ওপর সূর্য যে পৃথিবীর উপরে যে চলাচল করছে, একবার কর্কট থেকে মকর আবার একবার মকর থেকে কর্কট, এই যে চলাচল করছে তখন আমরা জানবো যে কোন স্থানে মানে অর্থাৎ কখন কোন সময়ে এই ধরনের চলাচলগুলো ঘটছে। তাহলে দেখো আমরা প্রথম দিন কী পড়েছিলাম যে একটা সূর্য যখন একটা পৃথিবীর উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, এই যে কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, আর এই স্থানে আমাদের মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। এখন ভালো করে দেখো যে এই যে কর্কটক্রান্তি রেখার ওপর যখন লম্বভাবে কিরণ দিচ্ছে তখন এটি ঘটছে 21শে জুন, অর্থাৎ কোন সময় 21শে জুন, মনে রেখো তারিখটা হলো 21 জুন। আবার এই স্থানে যখন কর্কটক্রান্তি এই সূর্য যখন মকরক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দিচ্ছে তখন এটি 22শে ডিসেম্বর ঘটছে। ডেটটা মনে রাখো 22শে ডিসেম্বর, এই স্থানে 22শে ডিসেম্বর লম্বভাবে কিরণ দিচ্ছে। এখন দেখব যে এই যে মকরক্রান্তি রেখা, এই মকরক্রান্তি রেখা থেকে এই স্থানে যখন যাচ্ছে আবার 22শে জুন সময় লাগছে, অর্থাৎ 22শে জুনে লম্বভাবে কিরণ দিচ্ছে। আবার 22শে জুনে যখন লম্বভাবে কিরণ দিচ্ছে আবার যখন এই স্থানে আসছে তখন আবার 22শে ডিসেম্বরে গিয়ে লম্বভাবে কিরণ দিচ্ছে। আবার এই স্থানে যখন যাচ্ছে তখন আবার 21শে জুনে লম্বভাবে কিরণ দিচ্ছে। এইটাই ঘটছে। তাহলে আমরা কি দেখলাম, এই যে কর্কটক্রান্তি রেখা আর এই যে মকরক্রান্তি রেখা, এই স্থানে 21শে জুনে লম্বভাবে কিরণ দেয় সূর্য, আবার এই স্থানে 22শে ডিসেম্বর লম্বভাবে কিরণ দেয়। এইবারে দেখো যে আমরা বিষুব দেখব, অর্থাৎ এইখানে আমরা যে বলেছিলাম যে বিষুব অর্থাৎ ইকুইনক্স। ইকুই কথার অর্থ কী? ইকুই কথার অর্থ হলো সমান। এবারে দেখো এই বিষুব রেখার জন্য কি কি ঘটছে। বিষুব কথার অর্থ আমি প্রথমে জানলাম যে সমান, অর্থাৎ এই যদি একটা পৃথিবী হয় যখন সূর্যের আলো, অর্থাৎ এখানে যখন একটা সূর্য এবং সূর্যের আলো পৃথিবীর উপরিভাগে লম্বভাবে পড়ছে, এই যে কর্কটক্রান্তি রেখা আর এই যে মকরক্রান্তি রেখা এর মাঝামাঝি একটা রেখা থাকে যেটাকে বলি আমরা বিষুব রেখা, অর্থাৎ এটার মান 0 ডিগ্রি এবং এটার মান হলো এটা হলো নিরক্ষরেখা। এটার কতগুলো নাম আছে, দুটো নাম, একটা বিষুব রেখা, একটা হলো নিরক্ষরেখা, আর এর মান হলো 0 ডিগ্রি। এইটা হলো মেন রেখা, তার ওপরে এই সমস্ত রেখাগুলোকে টানা হয় এটাকে ভিত্তি করে। এখন যখন সূর্য এই যে কর্কটক্রান্তি রেখার থেকে মকরক্রান্তি রেখার উপরে যাচ্ছে, আবার মকরক্রান্তি রেখা থেকে যখন কর্কটক্রান্তি রেখার উপরে যাচ্ছে তখন সূর্য কী করে, এই স্থান অর্থাৎ দেখো এই যে নিরক্ষরেখাটা রয়েছে এই নিরক্ষরেখাকে অতিক্রম করার সময় সূর্য লম্বভাবে কিরণ দেয়। কার ওপরে? এই বিষুব রেখা বা নিরক্ষরেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়। এখন দেখো আমরা দুবার চলাচল করছে, একবার এখান থেকে এখানে আসলে বিষুব রেখাকে অতিক্রম করার সময় লম্বভাবে কিরণ দিচ্ছে, আবার বিষুব রেখা এই যে মকরক্রান্তি রেখা থেকে আবার কর্কটক্রান্তি রেখার উপরে যাওয়ার সময় তখন আবার এই রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে এখন আমরা দেখব যে এই স্থানে কখন কখন কিরণ দিচ্ছে। দুটো ডেট হবে, যখন দুটো ডেট অর্থাৎ এখানে যখন 21শে মার্চ কখন হচ্ছে? 21শে মার্চ হচ্ছে যখন সূর্য মকরক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, তখন এই স্থান থেকে অর্থাৎ উপরের দিকে যাওয়ার সময় তখন এই জায়গাটায় লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ বিষুব রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সেটা কখন? সেটা হলো 21শে মার্চ। আবার যখন সূর্য ওপরের দিকে চলে গেল অর্থাৎ এই জায়গাটায় পৌঁছে গেল তখন আবার এইখান থেকে অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তিতে আসার সময় বিষুব রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আর সেই সময়টা কত? সেই সময়টা হলো 23শে সেপ্টেম্বর। এবারে আমরা ডেট দেখলাম। এবারে দেখো বিষুব
কথার অর্থ বলেছিলাম সমান দিন রাত্রি। যখন একটা সূর্য এই যে বিষুব রেখা অর্থাৎ এই নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তখন সমান সমান দিন রাত হয়। তো এইখানেও সমান দিন হচ্ছে, এখানেও সমান দিন হচ্ছে, আবার এখানেও সমান রাত হচ্ছে, এখানেও সমান রাত হচ্ছে। এবারে দেখব, যখন একটা পৃথিবী এবং এই যে একটা সূর্য যখন এই কর্কটক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়, এই রেখাটার ওপর লম্বভাবে কিরণ দেয়, তখন কি হয়, এই যে অক্ষটা সূর্যের দিকে মুখ করে থাকার জন্য এই স্থানে সবথেকে বেশি আলো পায়। দেখো, এই স্থানে সবথেকে বেশি আলো পায়, আর এই স্থানে বেশি আলো পেলে কি হয়, সেখানে গরমকাল হয়, কেননা সূর্যের আলো বেশি পরিমাণ এসে পৌঁছায়, যার জন্য গরমকাল। ঠিক তার বিপরীত গোলার্ধ, যেখানে আলো পাচ্ছে সেখানে কম পরিমাণ আলো পাচ্ছে, আর কম আলো পেলে কি হবে, সেখানে হবে শীতকাল। এবারে তার বিপরীত পজিশান দেখব। বিপরীত পজিশানে কি দেখব, যখন একটা পৃথিবী এবং পৃথিবীর এই যে অক্ষটা হেলে অবস্থান করছে এবং এখান থেকে যখন সূর্য আলো প্রদান করছে মকরক্রান্তি রেখার ওপরে, তখন কি হয়, এই মকরক্রান্তি রেখার অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সবথেকে বেশি আলো পায়। দেখো, এখানে হলো এতটা জায়গা জুড়ে আলো পাচ্ছে। ঠিক তার বিপরীতে, অর্থাৎ যেখানে এই যে উত্তর গোলার্ধে যেখানে আলো দিচ্ছে সেখানে কম পরিমাণ আলো পৌঁছানোর জন্য সেখানে কম গরম হচ্ছে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের দক্ষিণায়নের সময় দক্ষিণ গোলার্ধের মুখটা সূর্যের দিকে হেলে থাকার জন্য এই যে দক্ষিণ গোলার্ধ এখানে গরমকাল হচ্ছে, আবার উত্তর গোলার্ধের এই স্থানটা শীতকাল হচ্ছে, কেননা এখানে কম পরিমাণ আলো এসে পৌঁছাচ্ছে। এবারে বলেছে, চলো বুঝে নিই পৃথিবীর উপরেই ভাগে সারা বছর কিভাবে ঋতু পরিবর্তন ঘটে। এখন দেখো, ঋতু পরিবর্তন কিভাবে ঘটে সেটা আমরা বুঝবো। তার আগে একটা কথা বলি, যে ঋতু পরিবর্তন অর্থাৎ ঋতু কিভাবে পরিবর্তন হয় সেটা আমাকে জানতে হবে। যখন পৃথিবীর উপরিভাগে তাপমাত্রার পরিমাণ বেড়ে যায় তখন আমরা বলি, তাপমাত্রা পরিমাণ বেড়ে গেলে তখন আমরা বুঝতে পারি যে ঋতু পরিবর্তন হচ্ছে। কিভাবে বুঝবো? যখন পৃথিবীর উপরিভাগে তাপমাত্রা বেড়ে যায় তখন আমরা কী কাল বলি? গরমকাল। আবার যখন তাপমাত্রা কমে যায় তখন আমরা কী কাল বলি? শীতকাল। এবারে দেখো, যখন শীতকাল থেকে অর্থাৎ এই যে গরমকাল থেকে যখন শীতকালে আসছে তখন আমরা বলি শরৎকাল। আবার শীতকাল থেকে যখন গরমকালে আসছি তখন আমরা বলছি বসন্তকাল। এবারে দেখো, পৃথিবীর উপরিভাগে ঋতু পরিবর্তন কিভাবে হয়। একবার দেখো, যখন পৃথিবী একটা সূর্যের চারিপাশে অর্থাৎ একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে, তখন পৃথিবীর যে আলো সব জায়গায় সমান পড়ে না। অর্থাৎ কখনো উত্তরায়ণের সময় উত্তর গোলার্ধে বেশি পরিমাণ আলো এসে পৌঁছালে উত্তর গোলার্ধ বেশি গরম হয়, যার জন্য গরমকাল হয়। ঠিক তার বিপরীত গোলার্ধ শীতকাল হয়, কেননা আলো কম এসে পৌঁছাচ্ছে। আবার যখন এই পজিশানটা দেখো, এই পজিশানটা দেখলে বোঝা যায় যে দক্ষিণ গোলার্ধে সবথেকে বেশি আলো এসে পৌঁছাচ্ছে, কেননা অক্ষ সূর্যের দিকে মুখ করে রয়েছে। আর তখন দক্ষিণ গোলার্ধ বেশি গরম হলে গরমকাল দেখা যাবে দক্ষিণ গোলার্ধে। ঠিক তার বিপরীতে যখন উত্তর গোলার্ধ যখন এই অক্ষটা বাইরের দিকে মুখ করে থাকছে তখন এখানে কম পরিমাণ আলো এসে পৌঁছাবে, এই উপরের ভাগটা কম পরিমাণ আলো এসে পৌঁছাবে, যার জন্য তো শীতকাল হবে। আর এই যে পজিশানটা, এই পজিশানে কি হয়, সূর্য তার বিষুব রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। বিষুব রেখা অর্থাৎ এই যে মাঝামাঝি যে রেখাটার উপরে লম্বভাবে কিরণ দিলে এই স্থানে সমান দিনরাত্রি হচ্ছে। আর সমান দিনরাত্রি যখন হচ্ছে তখন আমাদের কি হচ্ছে, দিনরাত্রি সমান হওয়ার জন্য সেখানকার না ঠান্ডা না গরম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবারে দেখো, এবারে আমরা কি বলেছিলাম, যখন গরমকাল থেকে শীতকালে যখন যাচ্ছে তখন বসন্তকাল দেখছি, আবার গরমকাল থেকে যখন শীতকালে আসছি তখন আমরা শরৎকাল দেখছি। অর্থাৎ গরম থেকে শীতে আসলে শরৎ, আর শীত থেকে গরমে গেলে বসন্ত। এখন দেখো, এই স্থানে আমরা কি বললাম, উত্তর গোলার্ধে গরমকাল, আবার এই স্থানে আমরা কি বললাম, উত্তর গোলার্ধে শীতকাল। ঠিক আছে, তাহলে আমরা যখন শীতকাল থেকে যখন গরমকালে যাচ্ছি তখন আমাদের এই স্থানে বসন্তকাল হবে, কেননা শীতের পাশাপাশি কেননা শীত যখন পড়ছে তার পাশাপাশি যখন গরমকালের দিকে ঢুকছি, অর্থাৎ যখন আমরা গরমের আবহাওয়া পাচ্ছি তখন বসন্তকাল হচ্ছে, কেননা বসন্তকালেই কোকিল ডাকে, আর এই সময় কোকিল ডাকে অর্থাৎ পৃথিবী যখন এই পজিশানে থাকছে তখনই কোকিল ডাকা স্টার্ট করছে, কেননা বসন্তকাল, আর বসন্তকালেই কোকিল ডাকে। আবার যখন এই স্থান থেকে যখন এই স্থানে যাচ্ছে অর্থাৎ পৃথিবী যখন এই স্থানে আসছে তখন এই স্থানে কী হচ্ছে, সূর্য তার লম্বভাবে বিষুব রেখার ওপর কিরণ দিচ্ছে, যার জন্য তো
আমাদের এইখানে এই দেখো উত্তর গোলার্ধে গরমকাল ছিল আর এখানে শীতকাল, তাহলে গরমকাল থেকে যখন শীতকালে যাচ্ছি তখন আমাদের এই স্থানটায় লম্বভাবে বিষুব রেখার ওপর কিরণ দেওয়ার জন্য এই স্থানটা শরৎকাল হচ্ছে। এই জায়গাটায় শরৎকাল আর এই জায়গাটায় বসন্তকাল, এই জায়গাটায় বসন্তকাল। আবার যখন এই স্থান থেকে যখন এই স্থানে যাচ্ছে তখন উত্তর গোলার্ধে শীতকাল হচ্ছে। বোঝা গেল? এবারে দেখব দ্বিতীয় কারণ। এখন একটা সূর্য যখন ভূপৃষ্ঠের ওপরে লম্বভাবে কিরণ দেয়, মানে এখন মনে করো যে লম্বভাবে কিরণ দিলে ভূপৃষ্ঠের এইটুখানি জায়গা কিরণ দিচ্ছে। এবার দেখো যখন সূর্য কোনো একটা জায়গায় মুভ করছে, অর্থাৎ যখন আমরা কি বলেছিলাম কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি রেখার উপরে যাচ্ছে, আবার মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখার উপর আসছে। মনে করো এই যে সূর্য এই স্থান থেকে একবার এই স্থানে গেছে, আবার এই স্থান থেকে একবার এই স্থানে আসছে। মনে করো এখন কি হচ্ছে, এই যে সূর্য যখন এই স্থানে আছে অর্থাৎ এই যে পজিশনে আছে তখন সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে। এখন যখন তির্যকভাবে কিরণ দিচ্ছে তখন ভূপৃষ্ঠের অনেকটা জায়গা অর্থাৎ এতটা বেশি জায়গা জুড়ে আলো ফেলছে। তাহলে দেখো আগে কি করছিল, কম জায়গা জুড়ে আলো ফেলছে বলে ভূপৃষ্ঠ অতি সহজে গরম হয়ে যাচ্ছে, কেননা ছোট জিনিস খুব সহজে গরম হয়। আবার দেখো বড় জিনিস অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে যখন খুব বেশি জায়গা জুড়ে আলো প্রদান করছে তখন এই সূর্যের আলো ভূপৃষ্ঠটাকে অত তাড়াতাড়ি এবং খুব বেশি সময় বেশি গরম করতে পারছে না, যার জন্য তো ভূপৃষ্ঠ যখন কম গরম হচ্ছে তখন সেখানকার তাপমাত্রা কমে যাচ্ছে। তাপমাত্রা কমে গেলে সেখানে শীতকাল। আবার এইখানে যখন লম্বভাবে কিরণ দেবে, যখন লম্বভাবে ভূপৃষ্ঠের ওপরে কিরণ দেবে তখন গরমকাল হবে, কেননা সেখানকার তাপমাত্রা শোষণ ক্ষমতা অর্থাৎ ভূপৃষ্ঠের তাপমাত্রা শোষণ ক্ষমতা বেশি হবে, আর বেশি হলে সেখানকার বায়ুমণ্ডল গরম হবে, আর বায়ুমণ্ডল বা ভূপৃষ্ঠও গরম হবে, যার জন্য তো সেখানে গরমকাল হবে। আবার যখন সূর্য যখন তির্যকভাবে কিরণ দিচ্ছে তখন ভূপৃষ্ঠ কম পরিমাণ তাপ শোষণ করছে, যার জন্য তো সেই স্থানটা শীতকাল হচ্ছে, এবং কেননা ভূপৃষ্ঠ কম তাপ শোষণ করছে, বায়ুমণ্ডলও কম তাপ শোষণ করছে। দেখব ঋতু পরিবর্তনের দ্বিতীয় কারণ, এটা হবে তৃতীয় কারণ, এটা হবে তৃতীয় কারণ। ঠিক আছে, এখন দেখো যখন একটা সূর্য একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করছে এবং পৃথিবী তো নিজের কক্ষপথে ঘুরছে, এবং এই কক্ষপথে ঘোরার সাথে সাথে অপসূর আর অনুসূরের অবস্থানের জন্য কি হয়, একবার যখন অপসূরের বেলায় যখন সূর্য থেকে পৃথিবীর অবস্থান সবথেকে বেশি দূরে অবস্থান করে তখন তাকে বলা হয় অপসূর। অপসূরের বেলায় কি হয়, পৃথিবী সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করে, যার জন্য তো এই স্থানে কম তাপমাত্রা শোষিত হয়, অর্থাৎ কম তাপমাত্রা পৃথিবীর উপরিভাগে এসে পৌঁছায়। আবার যখন অনুসূরে, অনু কথার অর্থ কি, অনু কথার অর্থ হলো ছোট, আর ছোট মানে কি, যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কাছাকাছি হয় তখন সূর্যের আলো পৃথিবীর উপরিভাগে কম এসে পৌঁছায়, যার জন্য তো বেশি এসে পৌঁছায়। ঠিক আছে, বেশি এসে পৌঁছায়, কেননা কাছাকাছি ছোট জায়গা তাড়াতাড়ি এসে পৌঁছাতে পারবে, তার জন্য তো এই যে স্থানে অর্থাৎ পৃথিবী যখন ওই অনুসূরে অবস্থান করছে তখন বেশি তাপমাত্রা এসে পৌঁছানোর জন্য ভূপৃষ্ঠ অতি সহজে গরম হচ্ছে এবং বায়ুমণ্ডলও গরম হচ্ছে, যার জন্য তো সেখানকার তাপমাত্রা বেড়ে গিয়ে গ্রীষ্মকালে সূচনা করছে। চতুর্থ কারণ দেখব যে পৃথিবীর উপরিভাগে, এটা হবে তৃতীয় নয়, এটা হবে চতুর্থ। ঠিক আছে, এখন দেখো পৃথিবীর উপরিভাগে কখন তাপমাত্রা অর্থাৎ সূর্যের আলো পৃথিবীর উপরিভাগে কতটা এসে পড়ছে তার উপর নির্ভর করছে যে পৃথিবীর উপরিভাগের তাপমাত্রা কতটা বাড়বে বা কতটা কমবে। এটির কারণের জন্যই যে পৃথিবীর উপরিভাগে অর্থাৎ এই পৃথিবীর উপরিভাগের তাপমাত্রা কম বেশি হওয়ার জন্য বা কম তাপমাত্রা কতটা বেশি এসে পড়ছে তার উপর ভিত্তি করেই পৃথিবীর উপরের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি হয় অর্থাৎ কম বেশি হয়, যার জন্য তো ঋতু পরিবর্তন হয়। তাহলে তাপমাত্রা কী কী কারণের জন্য কম হচ্ছে আমরা 4টে পয়েন্ট পড়লাম। কী কী পয়েন্ট পড়লাম? 1 নম্বর হলো উত্তরায়ণ দক্ষিণায়ন, তাহলে প্রথম পয়েন্ট বলি উত্তরায়ণ দক্ষিণায়ন। 2 নম্বর বলেছে অপসূর এবং অনুসূরের মধ্যে দূরত্ব, এই দূরত্বের জন্য। তৃতীয় পয়েন্ট বলেছে কতটা অ্যামাউন্ট তাপমাত্রা এসে অর্থাৎ কত পরিমাণ তাপমাত্রা এসে পৌঁছাচ্ছে তার একটা কারণ। আর চতুর্থ পয়েন্ট পড়লাম পৃথিবীর উপরিভাগে কেমনভাবে আলো পড়ছে, লম্বভাবে পড়ছে না তির্যকভাবে পড়ছে, এটার ওপর ভিত্তি করেই আমাদের পৃথিবীর উপরিভাগে ঋতু পরিবর্তন হয়। কেননা এই সমস্ত 4টি পয়েন্ট আমাদের তাপমাত্রা বৃদ্ধি করতে বা কমাতে সাহায্য করছে। আর তাপমাত্রা যখন বেড়ে যাচ্ছে তখন গরমকাল, আবার গরমকাল থেকে তাপমাত্রা যখন কমে যাচ্ছে তখন হলো শীতকাল। আবার গরম থেকে শীতে যাওয়ার সময় একটা কাল তৈরি হচ্ছে,
তখন হলো তখন শরৎকাল, আবার শীত থেকে গরমে যাওয়ার সময় তখন হলো বসন্তকাল। তার মানে কীভাবে ঋতুর পরিবর্তন ঘটলো আমরা দেখতে পারলাম। এবারে দেখো পরের পয়েন্ট। পরে দেখো যে এই যে বসন্তকালীন বা মহাবিষুব কীভাবে হচ্ছে। দেখো আমরা যদি যখন আমরা একটা পৃথিবীকে আঁকছি, এখন দেখো পৃথিবীকে আমরা আঁকছি, পৃথিবীকে আঁকার পরে যখন একটা সূর্য পৃথিবীর উপরিভাগে লম্বভাবে কিরণ দিচ্ছে তখন মহাবিষুব বা বসন্তকালীন বিষুব। মনে করো এই যে মকরক্রান্তি রেখাটা, এই মকরক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। এবারে লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এই মকরক্রান্তি রেখার উপরে গরমকাল হচ্ছে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ বেশি গরম হচ্ছে। এবারে যখন এই স্থান থেকে, অর্থাৎ সূর্য যখন এই স্থান থেকে যখন উপরের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, উপরের দিকে যাওয়ার সময় এই যে স্থানটা এটা হলো বিষুব রেখা, আর এই স্থানটা হলো কর্কটক্রান্তি রেখা। তখন এই স্থানটা শীতকাল হচ্ছে, এই স্থানে আলো বেশি পড়লে এখানে গরমকাল হচ্ছে, আর এই স্থানটা হলো শীতকাল। এবারে এই যে এখানে যে সূর্যটা অবস্থান করছে, দেখো এখানে যে সূর্যটা অবস্থান করছে যখন উপরের দিকে মুভ করছে তখন কি হয়, এই বিষুব রেখাটা অতিক্রম করছে এবং তার সাথে সাথে সূর্য যখন এই স্থানটায় গিয়ে পৌঁছাচ্ছে তখন এখানটায় গরমকালের সূচনা হচ্ছে। তাহলে প্রথমে আগে কি দেখেছিলাম, এখানে শীতকাল হচ্ছে যখন সূর্য এখানে থাকছে, আবার যখন সূর্য এখানটায় থাকছে তখন গরমকাল হচ্ছে। তাহলে যখন শীতকাল থেকে যখন গরমকালে ঢুকছি তখন আমরা কোন কাল বলছি, বসন্তকাল বলেছিলাম। এবারে এই স্থানটাই ওই জন্যই বলছে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। দেখো উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে কি বলেছে। প্রথমে দেখো যখন এই যে একটা পৃথিবী যখন সূর্যের আলো যখন পৃথিবীর উপরিভাগে পড়ছে তখন এই যে অক্ষটা সূর্যের দিকে মুখ করে হেলে অবস্থান করার জন্য এই যে রেখা, অর্থাৎ এই যে নিরক্ষরেখা উপরিভাগে, অর্থাৎ উত্তর গোলার্ধে সূর্যের আলো বেশি পরিমাণে এসে পৌঁছাচ্ছে। আর যখন বেশি এসে পৌঁছাচ্ছে তখন উত্তর গোলার্ধে গরমকালটা বেশি হচ্ছে, উত্তর গোলার্ধে বেশি আলো এসে পৌঁছাচ্ছে, এই জায়গাটা বেশি আলো এসে পৌঁছাচ্ছে, এই যে ছায়াবৃত্ত রেখা। আর যখন দক্ষিণ গোলার্ধে কম আলো এসে পৌঁছাচ্ছে, এই জায়গাটায় কম আলো এসে পৌঁছাচ্ছে। এখন বলে যে উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল এই জন্য হয়। আবার দেখো কর্কট সংক্রান্তি বা সামার সলিস্টিস কেন বলছি, দেখো এখানে কর্কট সংক্রান্তি বা সামার সলিস্টিস মানে কি, সামার মানে কি গরমকাল, আর কর্কট সংক্রান্তি মানে কি, কর্কট সংক্রান্তি মানে হলো যখন একটা পৃথিবী এবং সূর্যের আলো যখন পৃথিবীর উপরের কর্কট সংক্রান্তি রেখার উপরে আলো প্রদান করছে লম্বভাবে, অর্থাৎ এই কর্কটক্রান্তি রেখা গরম করছে, সেই সময় বলছে এই কর্কটক্রান্তি রেখা বা সামার সলিস্টিস হচ্ছে। অর্থাৎ এই যে যখন সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে আলো দেয় তখন আমরা বলি কর্কট সংক্রান্তি রেখা বা কর্কট সংক্রান্তি। এবারে এইটাকে 21শে জুন, প্রথমে আমরা বলেছিলাম সময় নির্ধারণের সময় এই জায়গাটায় 21শে জুন আর এই জায়গাটায় 22শে ডিসেম্বর। তাহলে আমরা কি বললাম, কর্কট সংক্রান্তিতে সূর্য আলো এই কর্কটক্রান্তি রেখার উপরে পড়ছে, কর্কটক্রান্তি রেখা এটা কর্কটক্রান্তি রেখার উপরে পড়ছে। আবার উত্তর গোলার্ধের গ্রীষ্মকালের সময়, অর্থাৎ উত্তর গোলার্ধে যখন এই অক্ষটা সূর্যের দিকে মুখ করে থাকছে তখন আমাদের কটা কাজ হচ্ছে, কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, তার সাথে সাথে উত্তরায়ণ হচ্ছে, আর তারপরে ভূপৃষ্ঠকে গরম করছে, এতগুলো কাজ হচ্ছে। দেখব শরৎকালীন বিষুব কী। দেখো শরৎকালীন বিষুব হলো যখন একটা পৃথিবীর উপরিভাগে, অর্থাৎ এই যে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য যখন লম্বভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ সূর্য যখন এই কর্কটক্রান্তি রেখার ওপরে আছে তখন কি হচ্ছে, এই যে সূর্য এই স্থানে, অর্থাৎ এই স্থানটায় চলে আসছে, ঠিক আছে। এবারে কি হচ্ছে, যখন এই স্থানটা যখন লম্বভাবে কিরণ দিচ্ছে তখন এই জায়গাটায় গরমকাল হচ্ছে, এবং যখন সূর্য যখন আস্তে আস্তে সরে আসতে থাকছে তখন এই স্থানের ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে এবং এই স্থানটা শীতকাল হয়ে যাচ্ছে। তখন যখন গরমকাল থেকে, অর্থাৎ এই যে রেখা গরমকাল থেকে যখন শীতকালে এসে পৌঁছাচ্ছে তখন এই জায়গাটায়
কি বলেছিলাম যে যখন গরমকাল থেকে যখন শীতকালে এসে পৌঁছাচ্ছে তখন আমাদের কোন কাল বলেছিলাম? শরৎকাল। কেননা গরমের পরেই কিন্তু বর্ষাকাল আসে, আর বর্ষার পরেই কিন্তু শরৎ আসে, যখন কিন্তু কাশফুল ফোটে। আর কাশফুল কখন ফোটে? দুর্গাপুজোর সময়, ঈদের সময় কাশফুল ফুটলো, মানে ঈদের সময় এরকম সময় কাশফুল ফুটছে। তাহলে এই জায়গাটায়, অর্থাৎ এই যে গরমের সময় থেকে যখন শীতকালে আসছে তখন আমাদের কী কাল হচ্ছে? শরৎকাল। তাহলে ঠিক সেই সময় এই জায়গাটায় যখন গরমকাল হচ্ছে, অর্থাৎ যখন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দিচ্ছে এবং এই স্থান থেকে, অর্থাৎ সূর্য যখন আবার সরে যাচ্ছে মকরক্রান্তি রেখার ওপরে যখন চলে যাচ্ছে, তখন এই জায়গাটায় শীতকাল হয়ে যাচ্ছে। অর্থাৎ গরমকাল থেকে যখন শীতকাল হচ্ছে তখন শরৎকাল হচ্ছে, আর সেই সময়টাকে বলছে শরৎকালীন বিষুব। কেননা এবারে বিষুব, এখন তো দেখলাম যে শরৎকাল কেন হলো, এবারে বিষুব কথাটায় আসবো। বিষুব কথাটা কি? যে বিষুব মানে কি? সমান দিন রাত্রি। আবার যখন সূর্য যখন এই স্থানে সরে আসছে তখন কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখায় যাওয়ার সময় তখন এই যে সূর্য এই যে বিষুব রেখাকে অতিক্রম করার সময় বিষুব রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। কিরণ দেওয়ার জন্য পৃথিবীর উপরিভাগে সমানভাবে দিন রাত্রি হয়ে যায়, তার জন্য তো বলছে শরৎকালীন বিষুব। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু তোমরা এই ভিডিওটা বোঝার পরে তোমাদের এই জিনিসটা আরও অনেকটা বুঝতে সুবিধা হবে যে কি কি কারণের জন্য আমরা এক একটা নাম দিয়েছি, শরৎকালীন বিষুব বা জলবিষুব বা বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। এখন তোমরা এই জিনিসটা বুঝে গেলে আরও জিনিসটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় তোমাদের যেভাবেই প্রশ্ন দিক না কেন, যেমনভাবেই দিক না কেন, তোমরা সহজে আনসার করে আসতে পারবে। উত্তর গোলার্ধের শীতকাল, তাহলে উত্তর গোলার্ধের শীতকাল কখন হচ্ছে? যখন একটা সূর্য, মনে করো এটা পৃথিবী, সূর্য আমাদের ছোট করে আঁকলাম, সূর্যর এতটা গুরুত্ব নেই এখানে, এখানে পৃথিবীর গুরুত্বটা বেশি, তাই পৃথিবী বড় করে আঁকলাম। এখন বলেছে পৃথিবীর উত্তর গোলার্ধের শীতকাল। উত্তর গোলার্ধে কখন শীতকাল হবে? যখন এই যে অক্ষটা এই দিকটা হেলে অবস্থান করবে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে মুখ করে থাকবে এবং এই যে অক্ষটা হেলে অবস্থান করবে সূর্যের বাইরের দিকে, তখন আমাদের উত্তর গোলার্ধে শীতকাল হবে। কেননা এই যে দক্ষিণ গোলার্ধটা সূর্যের দিকে মুখ করে অবস্থান করায় দক্ষিণ গোলার্ধে আলো বেশি এসে পৌঁছাচ্ছে, আর উত্তর গোলার্ধে আলো, অর্থাৎ এই গোলার্ধে আলো কম এসে পৌঁছাচ্ছে, আর আলো কম হলে শীতকাল হবে। সেই জন্য বলছে উত্তর গোলার্ধের শীতকাল। তোমরা এখানটায় পড়ে নেবে কি কি বলেছে, তোমরা জাস্ট বুঝে নাও কি কি বলছি আমি। এবারে বলছে মকর সংক্রান্তি। আগে কি পড়েছিলাম আমরা? কর্কট সংক্রান্তিতে কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। এবারে বলবো মকর সংক্রান্তি। এটা বলছি মকর সংক্রান্তি, যখন একটা পৃথিবী এবং মকরক্রান্তি রেখা কোনটা? এইটা, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের যে 23.5 ডিগ্রি রয়েছে, 23.5 ডিগ্রির যে দক্ষিণ রেখাটা রয়েছে সেটাকে বলছি আমরা মকর সংক্রান্তি, অর্থাৎ এই মকরক্রান্তি। আর যখন সূর্যের আলো এই যে মকরক্রান্তি রেখার উপরে আলো লম্বভাবে প্রদান করবে তখন তাকে বলা হয় মকর সংক্রান্তি রেখা। তাহলে মকর সংক্রান্তি কখন হচ্ছে? 22শে ডিসেম্বর, অর্থাৎ সেই বলেছিলাম 22শে ডিসেম্বরে মকরক্রান্তি রেখার উপরে থাকে, আর যখন লম্বভাবে কিরণ দেয় তাকেই বলে মকর সংক্রান্তি। এবারে বলেছে বড়দিন আসলে কি বড়দিন? তোমরা এই জায়গাটায় পড়ে তুমি নিজেরা পড়বে এবং বুঝবে যে বড়দিনকে আমরা বড়দিন বলবো। তোমরা এটা পড়ে বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে। আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এখানে যখন আমরা গ্রীষ্মকাল হচ্ছে এবং গ্রীষ্মকাল থেকে যখন আমাদের বর্ষাকাল, মানে যখন প্রচণ্ড গরম লাগার পরে মনে করলে একটু বৃষ্টি হলে ভালো হতো, তাহলে গরমের সময় বলে দিল বৃষ্টি, অর্থাৎ বর্ষাকাল। আবার দেখো গরমকাল হয়ে গেল, বর্ষাকাল হয়ে গেল, এবারে বর্ষাকাল হয়ে গেল। আর দুর্গাপুজোর সময় আমরা কি বলি? দুর্গাপুজোর সময় বলি মা দুর্গা নৌকায় আসবে, হ্যাঁ, মা দুর্গা কিসে আসবে? হাতিতে আসবে, এরকম বলি তো। তাহলে দেখো দেখুন বর্ষাকাল থেকে যখন আমরা দুর্গাপুজোর সময় যদি আমরা যাই তখন দেখো এই জায়গাটায় দুর্গাপুজোর পরে চলে আসছে শীতকাল। এবারে দেখো এই বর্ষাকাল অর্থাৎ বা এই গরমকাল, এই দুইয়ের মাঝখানে এই শীতকাল বা বর্ষাকাল, এই দুইয়ের মাঝখানে একটা কাল থাকে, সেটা হলো শরৎকাল। আর এই জায়গাটায় বর্ষাকালের পরেই চলে আসে যে শরৎকাল, কেননা এই সময় কাশফুল ফুটতে দেখা যায়। আর কাশফুল কখন ফোটে? দুর্গাপুজোর সময় ফোটে। তারপরও দুর্গাপুজোর পরেই কালী পুজো, ভাইফোঁটা, তারপরেই শীতকাল শুরু হয়। আর শীতকালের পরে, শীতকাল থেকে যখন এই গরমকালে আমরা ঢুকবো তখন আমরা কোকিলের আওয়াজ শুনতে পাই।
কেননা যখন দেখতে পাচ্ছি গাছে আম হচ্ছে, গাছে কাঁঠাল হচ্ছে, সাথে সাথে বসন্তকালে কোকিল ডাকা শুরু করছে। সেই জন্যই দেখো শীতকাল থেকে যখন গরমকালে যাচ্ছি তখন আমাদের এই স্থানে বসন্তকাল হচ্ছে, আবার গরমকাল থেকে যখন শীতকালে আসছি তখন আমাদের শরৎকাল আসা শুরু হয়ে যাচ্ছে, এটাই বলছে। আর হেমন্তকাল কি? হেমন্তকালকে আমরা এখন চোখে দেখতে পাই না, মানে চোখে দেখতে পাই না মানে অনুভব করতে পারি না, কেন এতটাই মানে পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে যাচ্ছে বা বেড়ে গেছে, যার জন্য তো হেমন্তকালটা আস্তে আস্তে মানে পৃথিবী থেকে মুছে গেছে, বোঝাই যায় না, দেখতেই পাই না কখন হেমন্তকাল আসছে। তারপরে বলেছে দ্বিতীয় বলেছে অন্ধকার দিনরাত্রি। অন্ধকার দিনরাত্রি কথাটা কি জিনিস, ভালো করে জিনিসটা দেখো। যখন সূর্য লম্বভাবে সূর্য যখন কিরণ দিচ্ছে, অর্থাৎ দেখো পৃথিবীর অক্ষটা সূর্যের দিকে হেলে অবস্থান করছে এবং এই যে রেখাটা তৈরি হয়েছে এই রেখাটা হলো ছায়াবৃত্ত রেখা। এবারে দেখো পৃথিবীর উপরিভাগে এই যে দেশগুলো রয়েছে, এই যে দেশ অর্থাৎ আমার এই যে রেখাটা টেনেছি এই রেখার উপরিভাগে যে দেশগুলো রয়েছে, দেখো কানাডা। এবারে যদি পৃথিবীর উপরিভাগকে দেখি তাহলে সুইডেন, নরওয়ে, রাশিয়ার কিছু এরকমভাবে দেশ অবস্থান করছে। তাহলে দেখো এই যে পজিশানটা, অর্থাৎ আমি যে রেখাটার উপরে আমি যে জায়গাটা চিহ্নিত করেছি সেই জায়গাটায় এই যে আমরা কি বলেছিলাম যে অক্ষটা 6 মাস ধরে হেলে অবস্থান করে এবং একবার সূর্য এখানটায় থাকলে একবার এই যে হেলে অবস্থান করলে এই স্থান থেকে এই স্থানে যায়, ঠিক আছে। এই যে 6 মাস, এই 6 মাসটা এরকমভাবেই অবস্থান করে, যার জন্য তো সূর্যের আলো পৃথিবীর উপরিভাগে এসে পড়ার জন্য এই জায়গাটায় সারা বছরের মানে 6 মাস দিন অবস্থান করে, ঠিক তার দক্ষিণ গোলার্ধ 6 মাস রাত অবস্থান করে। আবার যখন আমরা দক্ষিণ গোলার্ধ দেখব, ছবিটা এখানে চেঞ্জ করে দিতে হবে। মনে করো এই যে পজিশানটা এখন দক্ষিণ গোলার্ধে রয়েছে, অর্থাৎ অক্ষটা এরকমভাবে রয়েছে, ঠিক আছে। তখন এই যে অক্ষ হেলে অবস্থান করার জন্য এই পজিশানটা সূর্যের দিকে মুখ করে থাকায় এখানে যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে 6 মাস দিন থাকবে, ঠিক তার বিপরীতে দেখো এই স্থানটায় অন্ধকার থাকবে। এটাই বলেছে যে অন্ধকার দিন বা রাত কি। অন্ধকার দিন রাত মানে অন্ধকার দিন কি, যখন সূর্যের আলো পৃথিবীর উপরিভাগে মানে পড়ছে এবং যে গোলার্ধটা বেশি আলো পাচ্ছে, অর্থাৎ 6 মাস দিন থাকছে, মানে 6 মাস সেখানে শুধু দিনই থাকবে, বুঝতে পারছো, রাত থাকবে না, হালকা আলো এসে পড়বে, সেটাকে বলছে অন্ধকার দিন। দিনের বেলায়ও মনে হবে অন্ধকার মনে হবে, আবার রাতের বেলায় মনে হবে যে সূর্য উঠেছে। মধ্যরাত্রির সূর্য মানে কি, একদম রাতের মধ্যভাগে সূর্য উঠবে। যখন আমাদের রাতের মধ্যভাগে কোনো দিন সূর্য উঠতে দেখা যায় না, কেননা সূর্য একদম ডুবে যায়। আবার যদি এই জায়গাটায় যে সূর্যটা যে আমরা উঠেছে রাতের মধ্যে মানে 3টে 4টে, যখন আমাদের অন্ধকার থাকে 3টে 4টের সময়, 3টে 4টে 2টোর সময়, রাত্রি 2টো আবার 4টের সময় সূর্যকে আকাশে দেখা যায়। সেই জন্য বলেছে মধ্যরাত্রে সূর্য দেখা যায়। কেননা এই যে মধ্যরাতে সূর্য, এখানে তো আমরা রাত বলছি, এখানটা আমরা তো দিন বলছি, তাহলে দিনের বেলাও তো সূর্য উঠছে, আবার রাতের বেলা যখন 3টে 4টে বেজে যাচ্ছে তখনও সূর্যের আলো থাকছে, এখানে চেঞ্জ হচ্ছে না। সেই জন্যই বলছে যে মধ্যরাত্রের দিন রাত্রি সারাক্ষণই সূর্য থাকে, 6 মাস দিন থাকছে 6 মাস রাত থাকছে দুটো গোলার্ধেতেই। এবারে বলছে সুমেরু প্রভা কি। দেখো সুমেরু প্রভা মানে হলো যখন একটা সূর্য যখন পৃথিবীর উপরিভাগে আলো দিচ্ছে এবং সূর্যের উপরিভাগ থেকে বিভিন্ন সোলার উইন্ড মানে সূর্যের আলো যখন আসছে তখন পৃথিবীর উপরিভাগে একটা বায়ুমণ্ডলের লেয়ার রয়েছে, একদম পাতলা লেয়ার আছে, অনেকগুলো স্তরে ভাগ করা যায়, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, বিভিন্ন স্তর আছে। এবারে কি হচ্ছে, আয়নোস্ফিয়ারে গিয়ে অর্থাৎ একদম উপরের স্তরে গিয়ে বিভিন্ন অক্সিজেন আর নাইট্রোজেন, এগুলো হলো বায়ুমণ্ডলের গ্যাস, আমরা পৃথিবীতে থেকে এই অক্সিজেনগুলোকে নিচ্ছি, আবার দেখো কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, আবার এই স্থানে বিভিন্ন ধরনের গ্যাস বায়ুমণ্ডলে মিশে থাকে। ঠিক সেই সময় এই যে বায়ুমণ্ডলের যে অক্সিজেনটা আমরা ভৌতবিজ্ঞানে পড়ার সময় দেখব যে অক্সিজেন হলো বিভিন্ন ছোট ছোট অণু বা বিভিন্ন গ্যাস ছোট ছোট অণু দ্বারা গঠিত। আর যখন এই অণুর উপরে গিয়ে যখন ধাক্কা খায়, এই সোলার উইন্ড যখন ধাক্কা খায় তখন এই আলোটা বিচ্ছুরিত হয়ে যায়,
আমরা প্রিজম পড়েছিলাম না, প্রিজম দেখেছিলাম যে কোনো সাদা আলো যখন প্রিজমের ওপরে ফেলা হয় তখন 7টা রঙে বিভক্ত হয়ে গিয়ে ভেঙে যায়, অর্থাৎ সাদা আলোটা ভেঙে যায়। সেটাই হচ্ছে যে এই কণার ওপরে গিয়ে যখন পড়ছে এই সোলার উইন্ড, অর্থাৎ সূর্যের আলো যখন এই কণাগুলোর ওপরে পড়ছে ওরা বিভিন্ন ভাগে ভেঙে যায়, ভেঙে গিয়ে লাল, বেগুনি, হলুদ, সবুজ বিভিন্ন রঙে ভাগ হয়ে যায়। আর ভাগ হয়ে গিয়ে এরকমভাবে রঙিন আলো আলো দেখতে পাওয়া যায়। আর বায়ুমণ্ডলের উপরিভাগে এই কণাগুলো যখন এলোমেলোভাবে ঘুরতে থাকে তখন এই যে উইন্ডের যে এই আলোগুলো তখন মনে হবে যে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লেগে থেকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার অনেক মোটিভেশন। তোমাদের এই মোটিভেশনের জন্য আজকে আমরা যেমন ভিডিও বানাচ্ছি তেমনি এই ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো। আমরা আরও পরবর্তীকালে আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন সিলেবাস ওয়াইজ বা বিভিন্ন টপিকগুলো সম্পর্কে আলোচনা করব।